দিনভর ঘটে চলেছে অসংখ্য ঘটনা। পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া সহ নিউজ পোর্টালে যে সকল গুরুত্বপূর্ণ খবর আলোচনা খোরাক জুগিয়েছে তার কতটা আমরা জানি। খবর শুধু একটা হেডলাইন নয়, খবর একটা বাস্তবতাও বটে। এর নেপথ্যে থাকে অনেক প্রশ্ন যার উত্তরও জানা দরকার। আমরা শুধু খবর নয়, জানতে চাই ভেতরের সত্যটাও। এমন অনেক গুরুত্বপূর্ণ খবর আর খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন নির্বাচিত খবরে। আমন্ত্রণ সকলকে, সাথে আছে আমি মীর আহসান। আর আজ আলোচনার জন্য পুরো সময়টা জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। ডক্টর মামুন, আপনি কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ রাতে আমাদেরকে সময় দিয়েছেন। এছাড়াও এই আলোচনায় যোগ করে নিতে চাই দৈনিক যুগান্তরের জ্যেষ্ঠ সহকারী সম্পাদক জনাব মাহবুব কামাল। মিস্টার মাহবুব কামাল, আপনি কেমন আছেন? বেটার দেন ইয়েস্টারডে। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এছাড়াও জানিয়ে দিতে চাই এই আলোচনায় নানান সময় আমাদের সাথে একাধিক অতিথি যোগ দেবেন এবং জানাবেন গুরুত্বপূর্ণ তথ্য, মতামত করবেন, বিশ্লেষণ। আর আজ আমরা নির্বাচিত খবরের জন্য যে খবরটিকে নির্বাচন করেছি সেখানে বলা হচ্ছে সীমান্তে পুশিন ঠেকাতে বিজেপিকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। একই সাথে তিনি বলেছেন 2009 সাল থেকে 2024 সালে 5ই আগস্ট পর্যন্ত যেসব অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে সেখানে রাজনৈতিক বিবেচনা ছিল কি না সেটা বিবেচনা করা হবে। এই বিষয়ে একটি প্রতিবেদন আছে, চলুন প্রতিবেদনটি দেখে আসি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 8 বিভাগীয় কমিশনার এবং 64 জেলার ডিসিদের সম্মেলনের শেষ দিন। তাদের সাথে দিনব্যাপী আলোচনা হয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের। শেষ দিনের কর্মসূচিতে অধিবেশন ছিল 9টি। প্রথম অধিবেশনে মতবিনিময় করে মহিলা ও শিশু, সমাজ কল্যাণ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। পরে ক্রীড়া প্রতিমন্ত্রী সাংবাদিকদের জানান, রাজধানী সহ সারা দেশে খেলার মাঠে কোনো ধরনের মেলার আয়োজন করা যাবে না, এমনকি হকারদের পুনর্বাসনেও খেলার মাঠ ব্যবহার করা যাবে না। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী জানান, সামাজিক নিরাপত্তার কর্মসূচির সুবিধাগুলো স্বচ্ছতার সাথে বাস্তবায়নে জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে। আমি দায়িত্ব নেওয়ার পরে এখন পর্যন্ত কোনো মেলা উদযাপন করার জন্য কোনো দায়িত্ব বা কোনো পারমিশন দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও স্টেডিয়ামকে ব্যবহার করে কেউ মেলার জন্য ব্যবহার করবে সেই সুযোগটি আমরা দিব না। সরকার থেকে যত বেনিফিট আসলে প্রান্তিক পর্যায়ে দেয়া হয়, একেবারে গ্রাম পর্যায়ে দেয়া হয়, এই বেনিফিট যদি অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে পৌঁছায় তাহলে কিন্তু অনেক উন্নয়ন সম্ভব। পরের অধিবেশনে বায়ু দূষণ রোধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসকদের সার্বিক নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট মন্ত্রীরা। আমরা আমাদের কার্যক্রম যেন যথাযথভাবে বাস্তবায়ন করে সে ব্যাপারে কার্যকর ভূমিকা রাখার জন্য আমরা সহযোগিতা চাইছি। সার্বিক নির্দেশনা দেওয়া হয়েছে, সেভাবে স্পেসিফিক না। শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যেগুলো দরকার সেগুলো বলা হয়েছে আর কি। তো ওনারা যদি সুন্দরভাবে হ্যান্ডেল করেন তাহলে কিন্তু পরিস্থিতি ভালো থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধিবেশনের পর সংবাদ ব্রিফিংয়ে সালাউদ্দিন আহমেদ জানান, সীমান্তে পুশিন ঠেকাতে বিজিবিকে সতর্ক থাকতে বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী এবং আওয়ামী লীগ সরকারের আমলে যেসব অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে সেখানে রাজনৈতিক বিবেচনা ছিল কিনা তা খতিয়ে দেখা হবে। যে সমস্ত লাইসেন্সগুলো 2009 সালের 6 জানুয়ারির আগে ইস্যু করা হয়েছিল সেগুলো ফেরত দেবে। যে সমস্ত লাইসেন্সগুলো 2024-এর 5ই আগস্টের পরে ইস্যু করা হয়েছে সেই সমস্ত লাইসেন্সে অন্তর্ভুক্ত অস্ত্রগুলো ফেরত দিতে হবে। আমাদের বর্ডার গার্ড বাহিনী বিজিবিকে আমরা নির্দেশ দিয়েছি যাতে বর্ডারগুলোতে তারা একটু অ্যালার্ট থাকে। বিগত সরকারের আমলে গায়েবী এবং হয়রানিমূলক মামলাগুলো সরকার যাচাই বাছাই করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অনেক মামলার মধ্যে হাজার হাজার লোককে আসামি করা হয়েছে, সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখব সত্যিকার অর্থে প্রকৃত আসামি কারা। শাহরিয়ার বাঁধন, ওয়ান নিউজ, ঢাকা। এই সম্মেলনগুলো প্রতি বছর হয়ে থাকে। আমরা প্রতিবেদনটি দেখছিলাম। 4 দিন ব্যাপী যে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের যে 4 দিনব্যাপী সম্মেলন চলছিল সেখানে আসলে আজকে অনেকজন মন্ত্রী প্রতিমন্ত্রী বক্তব্য রেখেছেন। সমাজ কল্যাণ প্রতিমন্ত্রীকে দেখলাম, আমরা দেখলাম ক্রীড়ামন্ত্রীকেও দেখলাম এবং দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রীকে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটাকে নিয়ে আলোচনা শুরু করতে চাই। তারা নানান বিষয়ে কথা বলেছেন। জনাব মাহবুব কামাল, আপনার কাছ থেকে বরং একটু শুরু করে আলোচনাটা, যে একটু বোঝা দরকার যে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী যখন এই ধরনের স্টেটমেন্ট দেন আগাম সতর্কতা হিসেবে সীমান্তে, বিশেষ করে পশ্চিমবঙ্গের নির্বাচনের পরপরই, তখন বিষয়টা আসলে প্রণিধানযোগ্য হয়ে ওঠে। এখন সতর্কতার স্বার্থে তিনি বলছেন যে আসলে নজরদারি বা সতর্কতা সীমান্তে বাড়ানো জরুরি। আমাদের কি আসলে এই বিষয়টিকে মাথায় রেখে সতর্ক হওয়া জরুরি, বিশেষ করে পশ্চিমবঙ্গের নির্বাচনটিকে যদি আমরা মাথায় রাখি? হ্যাঁ, অফকোর্স, কেন নয়। আমাকে ওপেনার দিলেন, ওয়ান ডাউন দিলে ভালো হইতো। শুরু করেন। আমি ওপেনিং ব্যাটসম্যান স্কুলে থাকতে আমি সবসময় ওয়ান ডাউন নামতাম। আচ্ছা, উনি বললে আমি ফলো করতে পারতাম। যাই হোক, না দেখেন,
পশ্চিমবাংলার যে নির্বাচনটা না, এইটা এই অঞ্চলের রাজনীতিটার একটা গুণগত পরিবর্তন আনবে, এবার কোনো সন্দেহ নাই। সেটা কেমন? বলছি কেন, যেমন ধরেন ইতিমধ্যেই আপনি দেখছেন যে তৃণমূল শুধু নয়, আপনার মুসলিম কমিউনিটির উপরে নানা রকম আঘাত আসছে, এবং কিছু কিছু আপনার স্মারক চিহ্ন অথবা কিছু কিছু ইসলামকে কেন্দ্র করে বা মুসলিম কমিউনিটিকে কেন্দ্র করে যে সমস্ত স্থাপনাগুলো আছে সেগুলোর উপরও কিন্তু আঘাত আসছে এবং নাম পরিবর্তন হয়েছে, এবং বুলডোজার সংস্কৃতিও চালু হয়েছে। আমি একটা জিনিস বুঝছি না, ওই যে কে যেন একবার কবিতা লিখছিল যে কেমন দেশ বিভাগ, ওপারেতে মেঘ হলে এপারেতে বৃষ্টি হয়। হ্যাঁ, তো এখন আমাদের 5ই আগস্টের পরে যেসব ঘটনা ঘটছিল, হ্যাঁ, সেগুলি দেখা যাচ্ছে এই পশ্চিমবঙ্গের নির্বাচনের পরে অনেক জিনিস কিন্তু রিপিট করতেছে, একইভাবে রিপিটেড হচ্ছে। এবং সবচেয়ে বড় ব্যাপার দেখেন, ভারতের নির্বাচনে এমনি ইন্ডিয়া ইজ এ ভেরি ট্রাবলসাম কান্ট্রি, সব ধরনের প্রবলেম আছে ইত্যাদি, কমিউনাল রায়ট হয় ইত্যাদি, কিন্তু নির্বাচন কমিশন কিন্তু কখনো কোয়েশ্চেনেবল হয় নাই। কিন্তু দিস ফর দ্য ফার্স্ট টাইম যে নির্বাচন কমিশনও কোয়েশ্চেনেবল হয়েছে, মানে একটা বড় ধরনের পরিবর্তন হয়ে যাচ্ছে ভারতীয় রাজনীতিতে। তো এখন দেখেন, আমি একটা দেখলাম একটা মুসলিম নামে একটা স্থাপনা, সেখানে একটা হিন্দু নাম দিয়ে এটাকে রিপ্লেস করা হয়েছে। এবং আমি খুব আশঙ্কা করছি যে ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত মনীষী আছে, যে সমস্ত যাদেরকে আমরা একসময় আইডল মনে করতাম, তাদের উপর আক্রমণ হয় কিনা। আমাদের বাংলাদেশেও কিন্তু হয়েছে, যেমন ধরেন বেগম রোকেয়া এখানে আক্রমণ হয়েছে বেগম রোকেয়ার ইসের উপরে। এখন বেগম রোকেয়ার কিন্তু ওয়েস্ট বেঙ্গলও তার অনেক কীর্তি আছে, বেগম রোকেয়ার নামে অনেক ইয়েও আছে, আপনার স্ট্রাকচারও আছে, সেগুলোর উপর আঘাত হবে কিনা। কিংবা ধরেন ইভেন নজরুল আমাদের জাতীয় কবি, বিকজ হি ইজ এ মুসলিম। তারপরে ধরেন তিতুমির, সিরাজউদ্দৌলা, তারপরে ধরেন সৈয়দ মোস্তফা সিরাজ, হ্যাঁ, তারপরে ধরেন পীরজাদা আব্বাস সিদ্দিকী, যিনি একজন মুসলিম ফিলসফার এবং উনি সেকুলার পলিটিক্সে পার্সু করছিলেন। ওনারটা হবেই, আমি এবারে নিশ্চিত, একেবারে পীরজাদা আব্বাস সিদ্দিকীর উপর হবেই, কারণ উনি মুসলিম এবং সেকুলার রাজনীতি পার্সু করছেন। সো এইটা একটা। এবং দেখেন শুভেন্দুবাবু বলতেছেন যে মুসলমানরা আমাকে ভোট দেয় নাই, হ্যাঁ, মুসলমানরা আমাকে ভোট, তার মানে উনি ইসলামকে অন্য সব ধর্মের বিরুদ্ধে দাঁড় করিয়েছেন। উনি বলতেছেন যে আমাকে হিন্দু ভোট দিচ্ছে, খ্রিস্টান ভোট দিচ্ছে, বৌদ্ধ ভোট দিচ্ছে, জৈন ভোট দিচ্ছে, মুসলমান দেয় নাই। তাইলে উনি একটা কমিউনাল রায়টের ইনস্টিগেশন, এটা যে মুসলিমকে আপনার এক পাশে রেখে বাকি সব ধর্মকে আর এক পাশে রাখে। আপনি যে সংঘাতগুলোর কথা বলছেন সেটা আমাদের একটু পরিষ্কার হওয়া দরকার। আমরা বরং এই ফাঁকে এই আলোচনার মধ্যে আমাদের কলকাতা থেকে একজনকে যোগ করে নিই, তাহলে আমাদের আলোচনা, জি, মূল জায়গায় যাওয়ার আগে আমি উনাকে যোগ করে নিই, তাহলে আমরা তিনজন মিলে আলোচনাটা করতে সুবিধা হবে। আপনার তিনজনের সাথে আমি আছি, আমরা আমাদের সেই আলোচনার যোগ করে নিতে চাই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর দেবজ্যোতি চন্দ। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সাথে যোগ দিয়েছেন। আমাদের সাথে আছেন মাহবুব কামাল এবং অধ্যাপক ডক্টর আব্দুল আল মামুন। আমরা আলোচনা করছি, একটা পর্যায়ে এসে আমি মাহবুব কামালকে থামিয়ে আপনার কাছে গিয়েছি, যেখানে মাহবুব কামাল থামিয়েছিলাম সেখান থেকে যেটা আবার শুরু করেন, যে আপনি যে কজের মধ্যে এসেছিলেন। যেটা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে এখন আমি আসি। দেখেন, আমরা বিগত দিনে কি দেখছি, বিজেপি শাসিত রাজ্যগুলো থেকে অনেককে পুশিং করা হয়েছে, হ্যাঁ, এবং এক্সকিউজ হচ্ছে যে তাদের কাগজপত্র ঠিক নাই। এখন দেখেন, মুসলমানদের মধ্যে একটা সমস্যা হলো যে বাবার নামের সাথে সন্তানের নামের মিল নাও থাকতে পারে। যেমন আমার বাবার নাম নাইমুদ্দিন মণ্ডল, কিন্তু আমি কিন্তু মণ্ডল টাইটেলটা ধারণ করছি না, আমার নাম মাহবুব কামাল। সো এইটা যদি এটা প্রমাণ করে যে আমি আমার বাবার, উনি আমার বাবা নন, হ্যাঁ, বা আমার আইডেন্টিটি এইটা না, এটা খুব দুঃখজনক না? এরকম নানা রকম অজুহাতে এই বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে আপনার পুশিং করা হয়েছে। এইবার যেহেতু শুভেন্দুবাবু বলতেছেন যে মুসলমানরা আমাকে ভোট দেয় নাই, তাহলে ব্যাপক হারে একটা পুশিনের আশঙ্কা আছে। এখন আমি বলি, বর্তমান গভর্নমেন্টের সবচেয়ে বড় যেটা এখন এই মুহূর্তে এই আপনার এই রিজিওনাল পলিটিক্সে, সেটা হচ্ছে বর্ডার ম্যানেজমেন্টটা আপনাকে প্রপারলি করতে হবে, প্রপারলি হ্যান্ডেল করতে হবে। এবং আমাদের বর্ডার ম্যানেজমেন্ট কিন্তু খুব ভালো না, কারণ হচ্ছে যেমন সেই ফেলানি থেকে শুরু করে অনেকগুলো বর্ডার কিলিং হচ্ছে, হ্যাঁ, এবং দুই পক্ষের আপনার ফ্ল্যাগ মিটিং হওয়া সত্ত্বেও বর্ডার কিলিং কিন্তু বন্ধ হয় নাই।
তো এখন বর্ডার কিলিং তো আছে, এখন যদি পুশিন একটা এডিশনাল একটা প্রবলেম তৈরি হয়, তাহলে হোল থিং উইল বি এ ভেরি কমপ্লেক্স সিচুয়েশন। রাইট। আমি এই জায়গা থেকে বরং একটু ডক্টর মামুন আপনার বিশ্লেষণটা জানতে চাইবো। ধরেন নির্বাচনের আগে রাজনৈতিক প্রচারণা একটা ভিন্ন জিনিস। এখন ধরেন সরকারকে তো আসলে মাঝপথ দিয়ে বা মধ্যপন্থা দিয়ে তো চলতে হয়। এখন ধরেন সেখানে তো নিশ্চয়ই কোনো সরকারই চাইবে না সেখানে উগ্রতার জায়গা করে নিক। এখন বিজেপি বলুন বা শাসন ক্ষমতায় যারা থাকুন না বলুন, তারা কি এটা কি নির্বাচনের রাজনীতির মাঠ গরম করতে গিয়েই ভোট টানার জন্য এটা বলেন? এটা নিয়ে কি আমাদেরকে আসলেই শঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে? এই কারণে যে শুভেন্দু নির্বাচনের আগে বাংলাদেশ বিরোধী বা মুসলিম বিরোধী এই প্রচারণা চালিয়েছেন, এই কারণেই? না, আপনি একটা সুন্দর প্রেক্ষিত দিয়ে শুরু করেছেন। তার আগে আপনাদের চ্যানেল ওয়ানের পুনর্যাত্রা আজকে প্রথম আপনাদের স্টুডিওতে আপনাদের সবাইকে কংগ্রাচুলেট করছি। আপনাদের কর্তৃপক্ষরা যারা আছেন, আপনারা যারা আছেন, সবাইকে কংগ্রাচুলেশন। এবং এরকম একটি চ্যানেল আর যেন বন্ধ না হয়, এই যাত্রা যেন অব্যাহত থাকে, সেই শুভকামনা রইল। নিশ্চয়ই। যেটা বললেন আপনি যে নির্বাচনী প্রচারণা বা তার যে স্টাইল একরকম, আর নির্বাচনী প্রচারণার পরে সব দিক ব্যাখ্যা বিশ্লেষণ করে শাসক গোষ্ঠীর একটা শুভ বুদ্ধির উদয় সব জায়গাতেই হয়। এটা প্রত্যেকটা রাষ্ট্র কাঠামোতে, প্রত্যেকটা নির্বাচনী ব্যবস্থাতে। যে বক্তব্যগুলোর কথা বললেন, এটা তো সারা এখন ইন্টারনেটের কারণে সারা পৃথিবীতে ছড়িয়েছে, আমরা দেখেছি। আশা করি সেই শুভ বুদ্ধির উদয় হবে। সমস্যার যে জায়গাটা, একটা প্রেক্ষিত, যদিও ওয়ান ডাউন ব্যাটসম্যান খেলতে অবস্থা কামাল ভাই সুন্দর একটা শুরু করেছেন, সেটি আমরা কোনোভাবেই চাই না। যে গত কয়েকদিন যে ঘটনাটা দেখছি, শুধুমাত্র মুসলিম নাম মুছে ফেলা বা হিন্দুত্ববাদী তা না। আজকে একটি ভিডিওতে দেখলাম যে উনি বলছেন যে কোনো তৃণমূলের কোনো নাম নিশানা রাখা হবে না। এই ধরনের বক্তব্যগুলো কিন্তু অনেকটা রাজনৈতিক। আপনার ভোট ব্যাংক, আপনার কর্মীদের চাঙ্গা করতে পারে, আপনার হয়তোবা দু একটা জায়গায় উত্তেজনা সৃষ্টি করে আপনি লাভবান হতে পারেন। কিন্তু যখন আপনি রাষ্ট্র ক্ষমতায় এবং শাসন ব্যবস্থার মধ্যে নিজে ঢুকে যাবেন, তখন কিন্তু সেই জায়গাটা আপনার জন্য ডিফিকাল্ট, আপনি এটা পার করতে পারবেন না আসলে। এটা গেল একটা প্রেক্ষিত। 2 নম্বর হচ্ছে যে আলোচনাটার প্রশ্নটা দিয়ে আপনি শুরু করেছিলেন, যে এই স্টাইলটা যদি কন্টিনিউ করে, সেটা আসলে আমরা যেটা জানি নাগরিকত্ব এবং ভোটার তালিকা দুটো নিয়েই বড় ইস্যু, এবং বলা হচ্ছে যে এই দুটো এবার নির্বাচনে পশ্চিমবঙ্গে খুব ক্রীড়ানকের ভূমিকা পালন করেছে। সেক্ষেত্রে কিন্তু এ ধারণাটা অমূলক নয় যে আমরা যে আজকে সতর্ক অবস্থা জারি করার কথা বলছি, বা স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে সতর্ক থাকার জন্য, আমি বলছি না যে অবভিয়াস। সেটি হলে ওই যে রাজনৈতিক বক্তব্যের যে প্রতিফলন, একটা পুশইন হলে যে পুশ ব্যাক হবে, এটিও কিন্তু পশ্চিমবঙ্গের সরকারকে মাথায় রাখতে হবে যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত ধর্মী প্রতিক্রিয়া থাকবে। আমি আশা করব যে এই উত্তেজনাটা কমিয়ে আনবে, এবং একই সাথে যে শাসনের দিকে যাওয়া, 7 তারিখে আগামীকাল শেষ হয়ে যাচ্ছে, মমতা সেটা মেনে নিক না নিক, হয়তো বা শপথ অনুষ্ঠান হবে। পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক সমস্যাগুলোর বাইরেও বড় সমস্যা ছিল আনএমপ্লয়মেন্ট, দুর্নীতি, মোটা দাগে সুশাসন, আপনার অন্যান্য অঞ্চল থেকে পশ্চাৎপদতা, কর্মচারীদের বেতন, সেগুলোতে মনে হয় আমার ফোকাসটা প্রথম দিতে হবে। কারণ আপনি রাজনৈতিক বক্তব্য দিয়ে রাজনীতির মাঠ গরম করে রাখতে পারেন, কিন্তু রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে ম্যান্ডেট জনগণ আপনাকে দিল, সেগুলোতে যদি না করে এই বিজেপি ওই ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে এই যে যেখানে আমরা বলছি মারদাঙ্গা ভাব বা যে বক্তব্য, সেটি যদি কন্টিনিউ করে, তাহলে কিন্তু এই যে শাসনে আসলো, পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা যারা এসছে দীর্ঘদিন শাসন করেছে, সেই যে কমিটমেন্টগুলো করলো, সেটা যদি তারা পরিপূরণ না করতে পারে, তাহলে কিন্তু সেটা স্থায়ী হবে না। এবং লং টার্মে আমরা যেটা অতীতে দেখেছি পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতার ক্ষেত্রে, তাদের কিন্তু এই হয়তোবা তখন একটা বড় প্রশ্নের সম্মুখীন হবে এবং দ্রুত জনপ্রিয়তা হারানোর একটা আশঙ্কা রয়েছে। জি, আমরা বরং একটু ডক্টর দেবজ্যোতির কাছ থেকে তার একটু বিশ্লেষণ শুনতে চাইবো। আপনার যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই তাকে করতে পারবেন। ডক্টর দেবজ্যোতি, দুটো বিষয় আপনার কাছে জানতে চাইবো। আপনি যদি শুনে থাকেন মাহবুব কামাল এবং ডক্টর আব্দুল আল মামুনের বক্তব্য, সেখানে তারা বিভিন্ন বিষয়গুলোকে আনছেন। তবে আমি এই মুহূর্তে একটি খবর পাচ্ছি যে চন্দ্রনাথ রথকে হত্যার একটা খবর আমরা পাচ্ছি। সেটা আসলে আপনি জেনেছেন কিনা সেটা নিশ্চয়ই আমাদেরকে একটু পরিষ্কার করবেন। পাশাপাশি যে সকল সহিংসতার খবর আমরা পশ্চিমবঙ্গ থেকে পাচ্ছি, সেগুলো আসলে কেমন? সেগুলো কি আসলে সাম্প্রদায়িক নাকি নির্বাচন পরবর্তী যে ধরনের সহিংসতাগুলো হয়ে থাকে সেরকমই? সেটা একটু স্পষ্ট করবেন। পাশাপাশি মাহবুব কামাল যে বিষয়টিকে সামনে আনছিলেন, সেটিও আপনার কাছ থেকে জানতে চাইবো। আগে আপনি আমাকে এটাই বলেন যে সহিংসতাগুলো আসলে কেমন? আমি আলোচনাটা শুনছিলাম, এবং আলোচনাটা শুনতে গিয়ে আমি একটু পেছনে চলে যাচ্ছি। 1947 সালে যখন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, তখন ভারতবর্ষে মুসলিমদের জনসংখ্যা ছিল 4 কোটি। আজকে ভারতবর্ষে মুসলিমদের জনসংখ্যা হচ্ছে 25 কোটি। এবং আমি যদি আশেপাশে আমাদের অন্যান্য দেশগুলোকে একটু দেখি, তাহলে আফগানিস্তানে মাইনরিটির সংখ্যা প্রায় 0, পাকিস্তানে সেটা 1%, এবং 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল, তখন সনাতনী হিন্দুদের সংখ্যা প্রায় 20% ছিল। আজকে সেটা কমে কমে 6 থেকে 7% হয়েছে।
তাই জন্যে মাইনরিটিরা ভারতে খারাপ আছে এবং অন্যান্য দেশে ভালো আছে, এই যুক্তিটা আমি একদম শুনতে রাজি নই। আর আমাদের এখানে যেটা শুনতে হচ্ছে পাচ্ছেন? সেটা হচ্ছে যে এখন আমাদের তো ইভিএম এ ইলেকশন হয়, ব্যালটে হয় না। তাই জন্য সঙ্গে সঙ্গে কোন জাতিগোষ্ঠী কাকে ভোট দেয় সেটা স্পষ্ট হয়ে যায়। গতবার যে 1921 সালে যে 2021 সালে যে ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনে যখন হিসেব করে দেখা গেল যে টিএমসি কে মুসলিম পপুলেশন 95% মুসলিম পপুলেশন টিএমসি কে ভোট দিয়েছিল। ন্যাচারালি যখন এই ধরনের একটা কিছু হয় তখন তার উল্টো একটা রিয়াকশনও হয়। এবং গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শাসনকাল, সেই শাসন আমলে একটা বাড়বাড়ন্ত হয়েছিল কয়েকটা সেকশনে, এবং তার একটা রিয়াকশন হিসেবে এই ভোটে আমরা এবার দেখতে পাচ্ছি যে সনাতন হিন্দু ভোট ঠিক একইভাবে যেরকম মুসলিম ভোট একত্রিত হয়ে একটি বিশেষ দলকে ভোট দিয়েছে, তেমনি তার পাল্টা হিসেবে এবার ইলেকশনে সনাতন হিন্দু ভোট একত্রিত হয়ে তাদের পক্ষে যারা বলছে সেই দলকে ভোট দিয়েছে। আরেকটি মজার কথা হচ্ছে যে এবার যে ইলেকশনের যে ইকুয়েশন, সেটা একটু হিসেব করতে গিয়ে দেখা যাবে যে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অফ ইলেকটোরাল রোলস যেটা হয়েছে, তাতে পশ্চিমবাংলায়, যেটা সারা দেশে হচ্ছে, পশ্চিমবাংলায় প্রায় 96 লক্ষ মানুষের নাম বাদ গেছে। এর মধ্যে আশ্চর্যজনক ভাবে 56 lakhs 56 লক্ষ মৃত মানুষের নাম বাদ গেছে। অর্থাৎ এর আগে 24-এ যে লোকসভা ইলেকশন হয়েছিল, পার্লামেন্ট ইলেকশন, তাতেই মৃত মানুষগুলো মমতার হয়ে ভোট দিয়েছিল। তখন কিন্তু এত চেঁচামেচি হয়নি। এটা হচ্ছে মজার কথা। এবং আর ইকুয়েশন যেটা, সেটা হচ্ছে যে জেনারেলি আমাদের 70 থেকে 75% ভোটাভুটি পড়ে। এইবার কিন্তু 94% মানুষ ভোট দিয়েছে, অর্থাৎ খুব অসুস্থ বৃদ্ধ ছাড়া প্রত্যেকে ভোট দিয়েছে। এবং জেনারেলি দেখা যায় যে আপার ক্লাস এবং আপার মিডল ক্লাস মানুষজন ভোট দেওয়ার ব্যাপারে তাদের একটু অনীহা থাকে এবং তারা ভোট দিতে যায় না। তারা এবার কিন্তু সবাই মিলে একসঙ্গে ভোট দিয়েছে। এবং এই আমরা একটু ধরে নিচ্ছি যে আপার মিডল ক্লাস এবং আপার ক্লাসের এই ভোট যেটা, সেই ভোটটা বিজেপির পক্ষে গেছে। অর্থাৎ একদিকে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে একটা বড় সংখ্যক মানুষ, 294টা সিট 90 লক্ষের ওপর এসআইআর এ বাদ যাচ্ছে, তার মানে অ্যাভারেজে প্রায় 20,000 করে ভোট পার কনস্টিটিউয়েন্সিতে বাদ গেছে। এইটা হওয়ার ফলে যেটা হচ্ছে যে গতবার আমরা দেখেছি যে প্রায় 60 থেকে 65টা সিটে টিএমসি 5,000 ভোটে জিতেছে। তো প্রথমেই এই ভোটের সংখ্যাটা, একদিকে বেশি মানুষ ভোট দিয়েছে, আরেকদিকে বেশ একটা সংখ্যা মানুষ এসআইআর এ বাদ গেছে। এই দুটো মিলিয়ে একটা হিসেব এবার হয়েছে, এবং তাই জন্যে বিজেপির ডক্টর দেবজিৎ, এই জয় পরাজয়ের নানান ধরনের ব্যাখ্যা আমরা গত বেশ কিছুদিন ধরে শুনছি, কিন্তু আমি একটু মাহবুব কামালের একটা বক্তব্যের সাথে আপনার কাছে জানতে চাইবো যে তিনি একটা বিষয় উল্লেখ করছিলেন যে ধরেন মমতার বক্তব্য ধরে যদি আমরা আলোচনায় যাই, যে তিনি নির্বাচনের পরপরই ফলাফল আসার পরপরই তিনি বলে দিলেন যে তিনি হারেননি, এটা নির্বাচন কমিশনের সাহায্যে বিজেপি জিতেছে। এখন ভারতের নির্বাচন কমিশনের যে গ্রহণযোগ্যতার সীমা, সেটা কি খুব নিচে নেমে গেল? এটা একটু ব্যাখ্যা করবেন। পাশাপাশি আরেকটা জিনিস জানতে চাইবো যে শুভেন্দু যে গত কয়েকদিন ধরে বাংলাদেশ বিরোধী নির্বাচনের আগে বক্তব্য দিয়েছেন, তাতে কি বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই? আমি প্রশ্নটা শুনতে পেলাম না। আপনি যদি না শুনতে পেয়ে থাকেন তাহলে আমি জানতে চাইবো, মমতার বক্তব্য ধরে তিনি যেভাবে বলেছেন যে বিজেপিকে আসলে সাহায্য করে জেতানো হয়েছে, ফলে ভারতের নির্বাচন কমিশনের যে গ্রহণযোগ্যতা আপনাদের আমরা শুনতে পাই, সেই গ্রহণযোগ্যতার সীমা আসলে নিচে নেমে গেল কিনা, পাশাপাশি শুভেন্দুর বক্তব্য বাংলাদেশ বিরোধী বিশেষ করে, সেগুলো নিয়ে কেন বাংলাদেশ তার প্রতিবেশী দেশ শঙ্কিত হবে না? প্রশ্নটা আমি শুনতে পাচ্ছি না, আওয়াজ কেটে যাচ্ছে। ঠিক আছে, আমরা বরং চেষ্টা করি যে কানেকশনটাকে আরো একটু স্পষ্ট করার জন্য। পাশাপাশি তাহলে আমি এই প্রশ্নটা আপনাকে রাখি। যদি আমি বলছি, দেখেন আমার মন খারাপ হওয়ার 2-3টা জায়গা আছে, সেটা বলছি, কিন্তু আমি ওনার যে বক্তব্য, এই যে কেন তৃণমূল হারলো, উনি যেভাবে ব্যাখ্যা করেছে, আমি এটা আই ডিসএগ্রি।
টোটালি ডিসঅ্যাগ্রি। মন খারাপ করার জায়গাটা বলি, এই যে নির্মূল করার যে রাজনীতি, যেটা আমরা 5ই আগস্টের পরে দেখছি বাংলাদেশে, এইটা ওয়েস্ট বেঙ্গলে শুরু হলো। হ্যাঁ, যে থাকতে দিব না, নির্মূল করে ফেলবো। হ্যাঁ, এইটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং আমাদের মানে বাঙালি সমাজের জন্য। আর একটা মন খারাপের দিক হলো, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ, সত্যজিৎ রায়, রবিশঙ্কর, সুনীল গঙ্গোপাধ্যায়, তারা যে একটা সেকুলার সমাজের স্বপ্ন দেখেছিলেন এবং তারা যে একটা আধুনিক, সভ্য এবং সেকুলার সমাজের জন্য তারা কাজ করে গেছেন, সেই জায়গাটা বোধহয় আর থাকছে না। সেই জায়গাটা থাকছে না এবং মানে সেকুলারিজম শব্দটা, এইটা বোধহয় নির্বাসনে চলে যাচ্ছে। এইটা আমার কাছে খুব মন খারাপ করা একটা ব্যাপার। দেখেন, বলা হচ্ছে কি যে তৃণমূলের দুর্নীতি, তারপর নানা ইকুয়েশন টিকুয়েশন দেখায়, ভোটার কি বলে যে কোন ভোটার কোন দিকে, কেন এই সেই ভোটার সংখ্যা ইত্যাদি, এগুলি কোনো ব্যাপারই না। বিজেপির এইবার আপনার উত্থান হতোই, মানে ইনস্পাইট অফ অল এই ডিবেট। কী কারণে? দেখেন, 2021 সালে যখন নন্দীগ্রামে হারলো এই আপনার মমতা ব্যানার্জি, এইবার যে ভবানীপুরও হারবে এটা প্রেডিক্টেবল। কারণটা হচ্ছে হিন্দুত্ববাদের ভেতরকার যে শক্তি, সেইটা কিন্তু গ্র্যাজুয়াল প্রোগ্রেশনটা আমরা দেখতেছিলাম। ঠিক আছে, যেমন ধরেন যে যখন আপনার ওই যে কি নাম, ওই যে বিখ্যাত গায়ক আসামের, আর মানুষের জন্য কি নাম না, ভূপেন হাজারিকা থেকে শুরু করে ভিক্টর ব্যানার্জি থেকে শুরু করে, মানে বড় বড় মানে ইন্টেলেকচুয়াল জায়ান্ট যারা, তারা যখন বিজেপিতে যোগ দিচ্ছিল, তখনই কিন্তু বোঝা গেছিল যে এই বিজেপির যে মানে আদর্শ, এই যে হিন্দুত্ববাদ, এইটার ভেতর একটা শক্তি আছে। এবং দেখেন, আপনি একটা জিনিস খেয়াল করবেন, বিজেপি শুরু করেছে 2টা সিট দিয়ে, এবং আজকে ওয়েস্ট বেঙ্গল লোকসভায় 2টা সিট, এখন কয়েকটা রাজ্যে তাদের দৃঢ় অবস্থান। এদিকে জামাত শুরু করেছিল 3টা সিট দিয়ে, এখন দেখেন জামাতের সিট কত। অর্থাৎ এই যে ধর্মভিত্তিক রাজনীতির যে গ্র্যাজুয়াল প্রোগ্রেশন, এইটা কোনোভাবেই থামানো যাচ্ছিল না এবং যাবে না। হ্যাঁ, এইটার ভেতরে একটা শক্তি আছে। কারণ মানে কি রহস্যময় কারণে, এটা ব্যাখ্যা করা খুব মুশকিল। এই ধর্মভিত্তিক যে আদর্শ, সেইটা কিন্তু দিন দিন বিশেষ করে আমাদের এই উপমহাদেশে দিন দিন কিন্তু স্ট্রং থেকে স্ট্রঙ্গার হচ্ছে। এবং এইটা তার নিজস্ব ডিনামিক্সের কারণে আগায় যাবে, আমি যেটা মনে করি। হ্যাঁ, এখানে অন্য কোনো ফ্যাক্টর দিয়ে এটা ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। যে কি বলে যে তৃণমূল প্রথমবার এসে চিট ফান্ড, তারপরে শিক্ষক নিয়োগের দুর্নীতি, তো শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, তো এই করছে সেই করছে, এগুলো দিজ আর সেকেন্ডারি ফ্যাক্টরস। প্রাইমারি ফ্যাক্টরস হচ্ছে হিন্দুত্ববাদের মধ্যে একটা ফিলসফিক্যাল শক্তি আছে, যেই শক্তিটা মানে ইন্ডিয়ান হোল মানে কমিউনিটি। দেখেন, কংগ্রেস আজকে কি অবস্থা, 2টা সিট। হ্যাঁ, এটা কোনো কথা হইলো? তার মানে যে কংগ্রেস এই দেশের স্বাধীনতা সংগ্রামের দল, আমাদের আওয়ামী লীগের মতো যে অবস্থা, দেখেন কিছু জিনিস কিন্তু মিলে যাচ্ছে, কিন্তু হ্যাঁ। তো এখন একটা জিনিস অবশ্য মিলবে না, সেটা হচ্ছে এই দীর্ঘদিনের যে ভারতের স্বাধীনতা বয়স হয়ে গেল, আর্মি টেক ওভার এখনো হয় নাই, আমাদের 2-3 বার হয়ে গেছে, এইটা একটা অমিল আছে আর কি। বাকি সব কিন্তু মিলে যাচ্ছে, আপনি দেখেন মিলে যাচ্ছে। এবং আমি বলি যে এইটা আরো বাড়বে, এই হিন্দুত্ববাদের যে সেটা আরো বাড়বে। এবং এখন তো কয়েকটা রাজ্যে ওদের ঠিক আছে, আমি এই বিশ্লেষণে যাব, তবে বিরতি যাওয়ার আগে ডক্টর মামুনের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। ধরেন, বাংলাদেশের দক্ষিণপন্থী শক্তিশালী হওয়ার কারণেই নাকি বিজেপির একটা শক্ত অবস্থান তৈরি হচ্ছে, এমন একটা ব্যাখ্যা শুনতে পাই আমরা। আবার এটাও শুনতে পাই যে ধরেন জুলাই অভ্যুত্থানের কারণেও নাকি পশ্চিমবঙ্গকে এই নির্বাচনের প্রভাব ফেলেছে। কিন্তু দিন শেষে তো বাংলাদেশে একটা মধ্যপন্থী সরকার এখন বিলং করছে, তারপরও কেন এই ধরনের সংখ্যা তৈরি হচ্ছে, যদি মাহবুব কামালের সেই কথাটা ঠিক হয়ে থাকে, যে ধরেন হিন্দুত্ববাদী যে শক্তির কথা বলছেন, ফলে আমরা কেন শঙ্কিত হচ্ছি, সেই বিশ্লেষণ শুনবো ফিরে এসে বিরতির পর। নেব ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে আলোচনা করছে। আমাদের সাথে আছেন মাহবুব কামাল এবং আছেন ডক্টর আব্দুল আল মামুন, এবং আমাদের সাথে কলকাতা থেকে আছেন ডক্টর দেবজ্যোতি চন্দ। ডক্টর মামুন, আপনাকে জানি প্রশ্ন রেখে গিয়েছিলাম, আসলে
দক্ষিণপন্থী শক্তিশালী হওয়ার কারণেই কি বিজিবির এই অবস্থান বাংলাদেশে, প্লাস জুলাই অভ্যুত্থানের কারণেও নাকি এটা প্রভাব পড়েছে সেখানে? কিন্তু বাংলাদেশে তো একটা মধ্যপন্থী সরকার আছে, তারপরও শঙ্কার কারণটা না, কেন? একটা জিনিস কিন্তু ইন্টারন্যাশনাল পলিটিক্সে বা আমরা রাজনীতিতে বলি যে কোনো একটি নেইবারিং কান্ট্রিতে যদি এরকম ধর্মভিত্তিক দল বা কোনো আদর্শিক দলের উত্থান হয়, অপোজিট দিকে যে দেশটি থাকে বা বর্ডার অন্যদিকে, সেটা এটাকে ইনফ্লুয়েন্স করে। Okay. এবং এখানে যেমন উত্থানের যে জায়গাটা, এটা একটা দীর্ঘ প্রক্রিয়া যেমন হয়েছে, এবং আমি সাদা চোখে দেখলেও যে এবার একটা বড় যে প্রসেসটা হয়েছে, এটা খুবই অর্কেস্ট্রেটেড ওয়েতে একটা প্রজেক্ট আকারে এটাকে বিজেপি নিয়েছিল। সেই আলোচনা গত 2 দিন আমরা করেছি, আমি সেটাতে যেতে চাই না, কিন্তু খুবই সংগঠিত একটা প্রক্রিয়ার ফলাফল কিন্তু এই পশ্চিমবঙ্গের আজকের এই যে আউটকাম আমরা দেখলাম। ডক্টর দেবজ্যোতি হয়তোবা অন্যভাবে ভাবতে পারেন, বাট আমাদের একটা আশা ভরসার জায়গা ছিল। আমরা 80 বছর ইতিহাসে কলকাতাতে কখনো ধর্মভিত্তিক কোনো দলকে ক্ষমতায় আসতে দেখিনি। কার সুবিধা হলো কার সুবিধা না সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু একটা প্রোগ্রেসিভ সোসাইটি হিসেবে আমরা কলকাতাকে দেখেছি। সেই দৃষ্টিভঙ্গিটা হয়তোবা এখন ওই লেন্সটার একটু পরিবর্তন হবে, যে শেষ পেরেকটা ঠুকলো কিনা, যে জায়গাটাতে আশা ভরসার জায়গা ছিল, সহ অবস্থানের জায়গা ছিল, বা অন্য আমরা অনেক সময় প্রোগ্রেসিভ ভারতকে দেখলে কলকাতার চোখে দেখার চেষ্টা করেছি, সেই জায়গাটা একটা ধাক্কা খেলাম। আমি আসি বরং আরেকটা জায়গায়, যে উত্থানের যে কথাটা আপনি বলছেন, এবার একটি যদি আপনি ম্যাপের দিকে তাকান, আমাদের ইন্ডিয়ান পশ্চিমবঙ্গের বর্ডার এবং আমাদের এখান থেকে বা ভারতের আসাম থেকে শুরু করে আমাদের এদিকে যদি আমি বলি কুড়িগ্রাম থেকে সাতক্ষীরা, আবার ওদিকে কলকাতার ওই বর্ডারটা যদি আপনি নেন, দেখবেন যে এই এলাকাগুলোতে কিন্তু জামাত ইসলামের আসন সংখ্যা অধিক বা সবচেয়ে বেশি আসন এখানে পেয়েছে, এবং কলকাতার ওই সাইডটাতেও এখন বিজেপি চলে আসলো। এখানে দেখেন যে আমি যেটা বললাম যে বিজেপির একটা সংগঠিত প্রজেক্ট ছিল, এবং জামাত ইসলাম আমরা নির্বাচনের আগের থেকে জানতাম যে জামাত ইসলাম কোন কোন এরিয়ার আসনগুলোকে টার্গেট করছে, যেখানে ধর্মের প্রভাব বেশি থাকতে পারে, যেখানে অসচ্ছলতা আছে, যেখানে আমাদের পভার্টির রেট বেশি। আপনি জানেন যে উত্তরাঞ্চলের 8টি যে জেলা, তার মধ্যে 5টি সবচেয়ে দরিদ্রতম, সেগুলোতে কিন্তু আসন সংখ্যা জামাতের অনেক বেশি। সো যেটা আমি বলতে চাচ্ছি যে একই ধরনের প্রক্রিয়া দুটি ধর্মভিত্তিক দল কিন্তু এগিয়েছে, এটা এক। এখন আসি যে এই উত্তেজনার ফলাফল, যেটা আজকে আলোচনাটা হওয়া দরকার, গত 2 দিন আমরা এই আলোচনাগুলো করেছি, যদি পুশিন হয়, প্রথম হচ্ছে যে একটি হিন্দুত্ববাদী দল আর একটি হচ্ছে ধর্মভিত্তিক দল, বাংলাদেশে জামাত ইসলামী, ওইদিকে বিজেপি, এদিকে জামাত ইসলামী, পুশিনের গভর্নমেন্টের যে রেসিস্টেন্স বা যে ফ্যাক্টর, তার থেকে কিন্তু এই দুটো আরো বেশি উত্তেজনা তৈরি করতে পারে। এবং সেখানে আমি বলছি না যে শুধু মুসলমানরা পুশ ব্যাক হবে বা হলেও কি হবে, সেটা একটা পারসেপশন, বাট যদি হয় তাহলে যদি শুধুমাত্র হিন্দু যে পুশ ব্যাক হবে তা না, কিন্তু মুসলমান যদি শুরু হয়, তাহলে এখান থেকে কিন্তু রেসিস্টেন্সটা শুধুমাত্র স্টেট লেভেলে না, তখন কমিউনিটি লেভেলে যাবে, ওখানে একটা জামাতের শক্তি অলরেডি পতিত হয়েছে। এটা গেল একটা দিক। আর 2 নম্বর হচ্ছে যে আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে যে যখন এই পুশিনটা হবে, তখন যে রিহ্যাবিলিটেশন পলিটিক্স, ধরলাম কথার কথা যেটা পুশিন হলো, আমরা অতীতে দেখেছি যে আমরা চেষ্টা করেছি, বাট তারপরে কিছু অন্যায্য পুশিন ইন্ডিয়া থেকে হয়েছে, যেটা আমরা ঠেকানোর চেষ্টা করেও পারিনি। আরেকটা জিনিস যেটা হতে পারে, এই যে ফেলো ফিলিংস, যে মুসলমান পুশিন যদি হয় এবং সেটা যদি প্যাট্রোনাইজ করা, যে ভুলটা আমরা টেকনাফে করেছি রোহিঙ্গাদের ক্ষেত্রে, এখানে যদি এমন হয় যে ওইটাকে যদি আমরা আশ্রয় দেওয়া শুরু করি, মনে করি যে আমাদের মুসলমান ধর্মের তাদেরকে জায়গা দেওয়া উচিত, এবং পরবর্তীতে কিন্তু একটা লং টার্ম সমস্যা তৈরি করতে পারে। এই জন্য আমি যেটা বোঝাতে চাচ্ছি যে ধর্মভিত্তিক দুটি দল পাশাপাশি থাকার কারণে, যেটা পশ্চিমবঙ্গ এবং ভারতের সরকারের জন্য এখন একটা চ্যালেঞ্জ, বাংলাদেশের সরকারেরও একটা চ্যালেঞ্জ, যে এইরকম একটা অবস্থান এখানে নিয়েছে। আরেকটা জি প্লিজ। না, আপনি বলছিলেন যে ধরেন আমাদের এখান থেকেও যেমন একটা শঙ্কা করি যে সেখান থেকে একটা মুসলিমদেরকে পুশিন করা হতে পারে, ওখানেও কিন্তু শুভেন্দুর বক্তব্যে কিন্তু বারবারই আসে যে বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারী সেখানে যাচ্ছে। আবার পাশাপাশি এটাও সত্য যে ধরেন 5ই আগস্টের পর আওয়ামী লীগের একটা বড় অংশও সেখানে গিয়ে গেছে। অনেকের ছবি টবি দেখা যায়, যে ইদানিং আমরা সোশ্যাল মিডিয়া কল্যাণে অনেকের ছবিও দেখতে পাই যে একেবারে শুভেন্দুর কাছে গিয়ে ফুল টুল দিয়ে একার অবস্থা। ফলে সেগুলোর ব্যাপারে কি ধরনের, আপনি তো হিস্টোরিক্যালি দেখেন যে পুশিন কি আমরা করেছি, মানে পুশ ব্যাকে আমরা অভ্যস্ত সবসময়, ঠিক আছে, পুশ ইন হলে ওখান থেকে হয়েছে, হিস্টোরিক্যালি গ্রাফটা আপনাকে তাই দেখাবে। আর এখন যে ফ্যাক্টরটা আওয়ামী লীগের আসলেন, সেখানে তো শুভেন্দু সেই বক্তব্য শুনে শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী, খুব বেশি আওয়ামী লীগের যারা ওখানে আছেন তাদের অসুবিধা হওয়ার কথা না। অসুবিধা হবে আরেকটা হচ্ছে যে পুশ ইনের যে তাত্ত্বিক ভিত্তি, যে এনআরসির ভিত্তিতে অথবা ভোটার তালিকার ভিত্তিতে, সেটা একটা লম্বা সময়ের প্রক্রিয়া হয়েছে। আপনি এখান থেকে পুশ ইন্ডের দিকে আমরা কি করেছি, আপনি এরকম কোনো স্টোরি আছে? এরকম তো স্টোরি নাই। ওদিক থেকে হওয়ার সময়টা বেশি। কিন্তু আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এখন যখন ধর্মভিত্তিক দুটো দল যখন পাশাপাশি মুখোমুখি, তখন কিন্তু 2 সরকারের জন্য, এটা রাজ্য সরকার এবং ভারতের কেন্দ্রীয় সরকার এবং আমাদের সরকারের জন্য কিন্তু চ্যালেঞ্জটা ডাবল। সেটা খুব একটা ইম্পর্টেন্ট পার্সপেক্টিভ। আরেকটা জিনিস আমি বলে শেষ করি, সেটা হচ্ছে যে এই যে
যে ঘটনাটা ঘটে গেল, আমার ভাই যেটাকে বলছেন আমি বিনীতভাবে একটু দ্বিমতে পোষণ করি যে এই উত্থান চলতেই থাকবে। আমি যে কথাটা একটু আগে বলেছিলাম যে বিজেপি যে কমিটমেন্টগুলো করে এসছে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে যদি রাজনীতি করতে চায় খুব বেশি দূর যেতে পারবে না। আর আমাদের এখানে একটা ফাঁকা মাঠে কিন্তু জামাত এই গোলটা দিয়েছে, এটা ভুলে গেলে হবে না যে আওয়ামী লীগের অনুপস্থিতির কারণেই জামাত এত সংখ্যক সিট পেয়েছে। আমি এখনো মনে করি যে কোনো না কোনো প্রক্রিয়ায় যদি জাতীয় পার্টিও ঠিকমতো ইলেকশনে অংশ নিত এবং আওয়ামী লীগ ইলেকশনে পরবর্তীতে অংশ নেয়, জামাতের উত্থান এটা বড় বড় কনসার্ন আমাদের এখানে না, কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানটা একটা কনসার্ন হতে পারে আমি ভারতীয় একটু বলি সোসাইটির জন্য। ওনার কথাটা। সেটা হচ্ছে দেখেন আমরা টিট বিটস নিয়ে ব্যস্ত থাকি, ব্রড বেসড যে ব্যাপারটা এটা কিন্তু আমরা ওভারলুক করে যাচ্ছি। যেমন ধরেন আমি বলি সিপিএম বা বামপন্থার যে রাজনীতি ছিল না, 34 বছর শাসন করছে না তারা, কিন্তু এটা প্রেডিক্টেবল ছিল যে এই কমিউনিস্ট শাসন একদিন ভেঙে যাবে। কি কারণে? প্রেডিকশনটা কেন? সমগ্র ভূভারতে যে পুঁজিবাদী সাগর, সেই সাগরের ঢেউয়ে একটা কমিউনিস্ট দ্বীপ টিকে থাকতে পারে না। এই ঢেউ আশ্রে পড়ে ওই কমিউনিস্ট যে দ্বীপ ওয়েস্ট বেঙ্গল সেইটা ধসে যাবে, সাগরে বিলীন হয়ে যাবে। এটা কিন্তু আমি এটা তখনও বলছিলাম যে এটা বেশি দিন থাকবে না। হোল ভারত হচ্ছে আপনার পুঁজিবাদী, সেখানে একটা কমিউনিস্ট দ্বীপ টিকে থাকতে পারে না। সেকেন্ডলি এটা গেল আপনার বামফ্রন্টের পতনের কারণ বলতেছি। আচ্ছা, তারপর একটা মধ্যপন্থা আসলো। এখন এই মধ্যপন্থাটা কতদিন টিকে থাকবে? 15 বছর কিন্তু টিকছে। বাই দিস টাইম আপনার গ্লোবালি আপনার রিলিজিয়াস সেন্টিমেন্টটা একটা বড় ধরনের কি বলে যে মানুষের মধ্যে এক ধরনের বড় ধরনের প্রভাব ফেলতেছে। ইভেন ইন ইউরোপ আপনি দেখবেন রাইটিস্ট আপনার ক্রিশ্চিয়ানিটি বেস যেসব কিছু কিছু সংগঠন কিন্তু এখন কি বলে রাইজিং। হ্যাঁ, এখন এই যে ইন্ডিয়াতে যে হিন্দুত্ববাদ না, এইটা শুরু হয়েছে অনেক আগে থেকে। এইটা স্লোলি আস্তে আস্তে এটা গিয়ার নিতে 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 একেবারে টেক অফ করছে। যেমন ধরেন আমাদের যে জামাতের রাজনীতি না, এইটাও তো ধরেন যে কি বলে ধর্মভিত্তিক রাজনীতি। সেইটার শুরুটা দেখেন তাদের উপরে যে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরে জিয়াউর রহমানের আমলে, তারপরে ধীরে 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 তারা আজকে এই জায়গায় আসছে এবং তারা টেক অফ করছে তারা। হ্যাঁ, এখন আমি কেন বললাম যে এটা একটু কন্টিনিউ করবে, আলটিমেটলি কি হয় সেটা পরের ব্যাপার, কিন্তু এটা পিকে যাবে, এরা পিকে যাবে। হ্যাঁ, এই ইসলামিক ফোর্স পিকে যাবে, তারপরে হয়তো কি বলে উল্টো রথের যাত্রা শুরু হবে, সেটা পরের ব্যাপার। তাহলে আমরা কিন্তু একটা জিনিস যেটা আমি বলছি যে ভারতের যে হিন্দুত্ববাদের উত্থান সেটি এবং বাংলাদেশের যে জামাত ইসলামের উত্থান, এটা নেচারটা ভিন্ন হবে। আপনি যেটা বললেন না যে ধর্মর মধ্যে একটা পাওয়ার আছে, বরং সোশ্যালজিতে কিন্তু আমরা বলি ইটস ভেরি সফট অ্যাপ্রোচ, মানুষকে সস্তা চেতনার মাধ্যমে একসাথে করা, এটা কিন্তু সস্তা একটা চেতনা। এবং আপনি দেখেন, আমি যখন বলছি যে আওয়ামী লীগের অ্যাবসেন্সটাই জামাত ইসলামের উত্থানের কারণ, আপনি অবশ্যই সংখ্যা একটু বাড়তো কমতো, কিন্তু আপনি এখন 3 দলের কি ইলেকশনে আনেন, ইভেন টুমোরো এই 1400 মানুষ হত্যা করার পরে, এই ফেসিস্ট হওয়ার পরে এই সংখ্যাটা কিন্তু ওখানে থাকবে না। আমি যেটা বোঝাতে চাচ্ছি, ওখানে যেমন একটা সিস্টেমেটিক যে ডেভেলপমেন্ট হয়, এটাতে আমি এগ্রি করি আপনার সঙ্গে, এবং যেটা দুঃখজনক আমাদের পাশে। কিন্তু আমাদের এখান থেকে যখন আপনি জামাত ইসলামের আওয়ামী লীগকে এক্সক্লুড করে দিচ্ছেন, তখন জামাত ইসলামের যে উত্থান, কিন্তু ইনক্লুডেড আওয়ামী লীগ, এটা কিন্তু অন্য জায়গায় থাকবে। ঠিক আছে, আমার কথাটা এখানে, আমার পয়েন্টটা আপনি মিস করে যাচ্ছেন। সেটা হচ্ছে যে ধর্মভিত্তিক রাজনীতির যে অন্তঃসার শূন্যতা, এইটা আগে তো এটা তো আগে প্রুভড হতে হবে যে এটা একটা অন্তঃসার শূন্য, এটা বর্তমান যুগের সঙ্গে যায় না, এটা আপডেটেড না, তাই না? এইটা তো প্রমাণ হইতে হবে। এখনো তো কমফোর্টেবল ইলিউশনে ভুগতেছে সবাই। হ্যাঁ, ইলিউশনটা কমফোর্টেবল যে ঠিক আছে যদি। এবং আপনি দেখেন একটা জিনিস, জামাত কিন্তু ইলেকশনে আশেপাশে শরিয়া আইন শব্দটাই উচ্চারণ করে নাই। আপনার কথাটা ঠিক যে অন্তঃসার শূন্যতার জন্যই জামাত কিন্তু মডারেট ওয়েতে, জামাত সারা জীবন সাইমন শিল্পী গোষ্ঠীর গান আমরা শুনেছি। আপনি দেখেন এবার র্যাপ সং দিয়ে তারা তাদের নির্বাচনী সং, তারা কিন্তু বুঝতে পারেন যে কোন দিকে যাবে কোন দিকে যাবে না ছিল ইসলামের দিকে, না ছিল মডার্ন, মাঝামাঝি একটা অবস্থান নিয়েছে। যে হিন্দুত্ববাদ এবং আমাদের এখানে যে ফান্ডামেন্টালিজম, যেটা সেইটা হচ্ছে কি, যারা আসতেছে কেন, এটা বড় হচ্ছে কেন, একটা কমফোর্টেবল ইলিউশনে ভুগতেছে। যে সব তো দেখলাম, আওয়ামী লীগ দেখলাম, বিএনপি দেখলাম, আচ্ছা দেখি জামাত যেহেতু করাপশন করে না, দেখা যাক কি হয়। এইটা একটা ইলিউশন, এই ইলিউশন কাটতে সময় লাগবে। ইন্ডিয়া তো সেরকম, হিন্দুত্ববাদ যে আলটিমেটলি ইন্ডিয়ার যে কি বলে যে মডার্নিজমের সঙ্গে যেটা যায় না, হ্যাঁ, এবং এটা যে কমিউনালিজম, যে এটা কি বলে যে প্রোগ্রেশনের জন্য যে একটা বাধা, এইটা বুঝতে দেরি, একটু সময় লাগবে। এবার লোকসভায় দেখেন আবার ওই
400 পার কিন্তু হয় নাই, এটা কিন্তু আগেই নেমে গেছে। ওটাও বুঝতে হবে যে লোকসভার নির্বাচনের রেজাল্ট যদি আপনি দেখেন, আপনি যদি উত্থানটার কথা বলছেন, হয়তো পশ্চিমবঙ্গে নতুন পোলারাইজেশন হলো, কিন্তু ওভারঅল তো সিট কমেছে বিজেপির। তা কমছে। যেমন ধরুন কেরালায় তো আপনার তো কি বলে লেফটিজম থেকে তো এখন কংগ্রেস ওর ওখানে ইয়ে করতেছে। এগুলি হচ্ছে না ছোট ছোট ব্যাপার। আমি ব্রডলি দেখতেছি, যদি আপনি দেখেন তাইলে হিন্দুত্ববাদ এবং আমাদের এইখানে এই যে কি বলে যে শরিয়া ভিত্তিক বা ধরেন যে জামাত ইসলাম লেড যে ইসলামিক পলিটিক্স আছে, এটা একটা রাইজিং এর দিকে যাচ্ছে। এটা রাইজিং এর দিকে, এইটার ডাউনফলটা হবে পিকে যাওয়ার পরে। ঠিক আছে, এইটার অন্তঃসার শূন্যতা, এটা যে আসলে বর্ডারিজমের সাথে যায় না, হ্যাঁ, এই যুগে যে এটা যায় না, এইটা তো আগে প্রমাণ হইতে হবে। এক্স্যাক্টলি। আরেকটা জিনিস দেখেন আপনি, যদি আমরা যতক্ষণ পর্যন্ত আপনি ধর্মভিত্তিক যে দলগুলো আছে তাদের জন্য কিন্তু উৎসাহ ব্যঞ্জক, কিন্তু কামাল ভাই যে কথাটা বলছে এটা ইম্পর্টেন্ট, যে হোয়াট উইল বি দি মেকানিজম, যে বাংলাদেশ তো একটা সেকুলার স্টেট, একটা মডারেট মুসলিম স্টেট, সেটা যেন না হয় এবং ধর্মভিত্তিক রাজনীতি যে সমাধান নয় আধুনিক ইয়েতে, ওটা একটা জীবন বিধান হতে পারে। ধর্ম পার্সোনাল লেভেলে সেই ফেথ যদি থাকে, তাহলে সেই জায়গাটাতে কিন্তু কাজ করতে হবে। এটা না যে ওই যে উৎসাহটা তৈরি হলো, যেটা আমি প্রথমে বললাম, যে একটা নেইবারিং কান্ট্রিতে ধর্মভিত্তিক দল এটা অগ্রসর হলে অটোমেটিক্যালি এক ধরনের ফুয়েল হয়, সেইখানেই কাজ করাটা সুযোগটা। যেমন ধরেন যে আধুনিকতাকে কিন্তু আপনি কোনোভাবে বাদ দিতে পারবেন না। যেমন ধরেন যে ধর্মভিত্তিক এই কি বলে যে কে জানি একজন বলতেছিল টালিগঞ্জ কি থাকবে, টালিগঞ্জ অবশ্যই থাকবে। এইটা তারপরে কি বলে যে আপনার বোম্বাইয়ের ফিল্ম, এটা থাকবে। আপনি এগুলিকে বাদ দিতে পারবেন না। মানে এই আপনি অনাধুনিকতা কতটুকু পর্যন্ত যাবে, দিস ফার অ্যান্ড নট ফার্দার। হ্যাঁ, আপনি মানে মানুষের যে ইনস্টিংক্টিভ যে চাহিদা, মানুষের যে প্রবৃত্তিগত চাহিদা, সেটাকে আপনি মাইনাস করতে পারবেন না। এইটাকে বজায় রেখেই, যেমন জামাত কেন নির্বাচনের আগে শরিয়া আইনের কথা বলে নাই, তারা বুঝতে পেরেছে। আবার আরেকটা জিনিস ভুলে গেলে হবে না, জামাতের যে পেট্রোনাইজেশন, আমি ওপেনলি বলতে কোনো অসুবিধা নেই, টার্কি, পাকিস্তান ফ্যাক্টর, ইউএসএ ফ্যাক্টর, ডিপ স্টেট ফ্যাক্টর, এত কিছুর পরে আওয়ামী লীগ মাঠে নাই, জাতীয় পার্টি ভাবে দাঁড়াতে পারেনি, তারপরে কিন্তু যে হাইপটা উঠলো যে ক্ষমতায় চলে যাচ্ছে, কেন সেই জায়গাটা কিন্তু যেতে পারে না। কেন শরিয়া আইনের কথা বলে নাই? বললে হয়তো নারী ভোটার কমে যাবে, হ্যাঁ, বললে হয়তো মানে এই জিনিসটাকে অনেকে স্বাভাবিকভাবে নিবে না। তারা ক্ষমতায় যদি যেতে পারতো তাইলে হয়তো শরিয়া আইন চালু করার চেষ্টা করতো, কিন্তু ভোটের ক্যাম্পেইনে কিন্তু তারা এটা বলে কারণ এইটা মডার্নিজমের সঙ্গে যায় না, আধুনিকতার সাথে যায় না। তো ফলে ইন্ডিয়া তো ওরকম একটা পর্যায়ে আসবে। হ্যাঁ, যে আপনাদের চিটচ্যাটের মধ্যে ঢুকতে চাইলাম না, আপনার চিটচ্যাট বেশ ভালোই লাগছিল, কারণ আমাকে বারবার বলা হচ্ছে একটা বিরতির সময় হয়েছে এবং আমাদের মনে প্রসঙ্গটাও চেঞ্জ করতে হবে। আমাদের দ্বিতীয় আরেকটি টপিক নিয়ে সাধারণত আমরা নির্বাচিত খবর আলোচনা করি, আমি বরং ফিরে এসে সেই হাম প্রসঙ্গে যাব। বাট এটা বলে রাখি, আপনাদের চিটচ্যাট ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ। নিজে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ নির্বাচিত খবরে। আমাদের সাথে আছেন জনাব মাহবুব কামাল এবং ডক্টর আব্দুল আল মামুন। আমরা একটু প্রসঙ্গটা বলছিলাম যে পরিবর্তন করতে চাই, হাম আমাদেরকে বেশ ভোগাচ্ছে। আমাদের সহকর্মী এম এ কাইয়ুম, তিনি একটি প্রতিবেদন করেছেন হাম সংক্রান্ত, এবং সেই প্রতিবেদনটি দেখি, বিশেষ করে যদিও সিলেটের প্রতিবেদনটি, তারপর আমাদেরকে যথেষ্ট তথ্য দেবে এই প্রতিবেদনটি। আমরা দেখি প্রতিবেদনটি। হাম ও হামের উপসর্গে সারা দেশে প্রতিদিনই বাড়ছে শিশু মৃত্যু। গত 24 ঘন্টায় মারা গেছে আরও 7 শিশু। এ নিয়ে গত 2 মাসে হামে আক্রান্ত হয়ে 350-রও বেশি শিশুর প্রাণহানি হয়েছে। এই মৃত্যুর মিছিল যেন থামছেই না। এই রোগ নিয়ন্ত্রণে টিকা কর্মসূচি জোরদারে বারবারই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় ওরাল পোলিও সহ 10 ধরনের ভ্যাকসিনের নতুন চালান ঢাকায় পৌঁছায়। সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ভ্যাকসিনগুলো পৌঁছায়। পরে ইউনিসেফের প্রতিনিধির কাছ থেকে সেগুলো বুঝে নেন স্বাস্থ্যমন্ত্রী। এইটা হচ্ছে আরেকটি প্রতিবেদন, আজকে হামের যে টিকার যে প্লটটি এসেছে সেটার প্রতিবেদনটা আমরা দেখছিলাম। আমরা বরং সিলেটেরটা দেখি, এটা ভিন্ন প্রতিবেদন চলছিল আমাদের, যদিও এটা হাম সংক্রান্ত, কিন্তু আমরা সিলেটেরটা দেখি।
সিলেটে হাম এখন এক মরণঘাতী আতঙ্কের নাম। সরকারি হিসেবে এ পর্যন্ত উপসর্গ নিয়ে জেলায় 18 শিশুর মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের 2টি ওয়ার্ডকে বিশেষ আইসোলেশন সেন্টার ঘোষণা করা হয়েছে। তবে আইসোলেশন সেন্টারের ভেতরের চিত্রটা গা শিউরে ওঠার মতো। যেখানে সর্বোচ্চ পরিচ্ছন্নতা প্রয়োজন, সেখানে বাথরুম থেকে শুরু করে চারপাশ যেন ময়লার ভাগাড়। দুর্গন্ধ আর এই নোংরা পরিবেশে সুস্থ হওয়ার বদলে উল্টো আরো বেশি অসুস্থ হওয়ার ঝুঁকিতে রোগীরা। এছাড়া রোগীর স্বজনদের সাথে হাসপাতালে কর্মীদের দুর্ব্যবহার যেন নিত্যনৈমিত্তিক ঘটনা। বয়স্ক তারা মার বয়সী আছে না, মার বয়সী বহু লোকরে তারা খারাপ ব্যবহার করে। আপনারা দেখা করলে পাইবা খারাপ ব্যবহার করে। আর সব জিনিস নোংরা মানুষ আইসে তো পরিষ্কার থাকার লাগে, বেমার কমার লাগে। এখন বালা মানুষ যে বা বালা মানুষ হে আর বেমার করে দিব তো পাগল ওখানে একবার কইছি না বুঝবাই না, তারা ইচ্ছা মতো তারা আয়। তৃতীয় কথা হইলো এই যে মাসি টাসি আছে না, ময়লা আবর্জনা তাকে নিচে, ওগুলো পরিষ্কার করে না। তোমরা ময়লা ফেলাও, বাথরুম পরিষ্কার হয় না, বাথরুমে ময়লা যাওয়ার অবস্থা নেই। যখন ইমার্জেন্সি এটা তো বারবার দেখে রাখতো না, তারা রাখলেও পাওয়া যায় না। আমরা আইমনে ওটা করে কিন্তু বাথরুমে ঢোকার পরে আমরা পানির রীতিমতো পাইছি না। ধীরে ধীরে পানি আয়, পানির এটা চালু করলে পরে বাথরুমের পানি বন্ধ, ঠিক আছে, এবং অপরিষ্কার অপরিচ্ছন্নতা বেশি। অভিযোগের তীর যাদের দিকে, সেই নার্সদের কর্মতৎপরতা ক্যামেরায় ধরা পড়ল ভিন্নভাবে। আইসোলেশন সেন্টারে দায়িত্বরত এক নার্সকে দেখা গেল ফেসবুকে মগ্ন অবস্থায়। কর্তব্যে অবহেলার বিষয়ে প্রশ্ন করতেই মিলল দায়সারা জবাব। ফেসবুক আমি এখন রোগীদেরকে দেখতেছি। আমরা প্রায় আধা ঘন্টা ধরে এখানে আছি। আপনি আধা ঘন্টা ধরেই দেখছি ফেসবুক চালাচ্ছেন। আমি আধা ঘন্টা ধরে ফেসবুক চালাচ্ছি। হাসপাতাল থেকে মিলছে নামমাত্র ওষুধ, বাকি প্রায় সব ওষুধই কিনতে হচ্ছে চড়া দামে বাইরের ফার্মেসি থেকে। নার্সরা ছোট চিরকুটে ওষুধের নাম লিখে ধরিয়ে দিচ্ছেন স্বজনদের হাতে। কিন্তু কেন এই চিরকুট সেবা? কর্তব্যরত নার্সরা জানালেন সংকটের কথা। কিট স্বল্পতার কারণে পর্যাপ্ত নমুনা পরীক্ষা হচ্ছে না এখানে। লাইন ক্যানোলা, তারপরে ওই যে সেলাইনের ইয়েটা লাইনটা, এরপরে তারা শুধু দিচ্ছে খালি ইঞ্জেকশন একটা, আর বাকি সবগুলোই কিনে আনা হয়েছে। বাচ্চারা ছোট বাচ্চারা এমনি সেলাইন আছে, এই ছোট বাচ্চার এটা নাই, ইলেকট্রনিক্স 10 যেটা এটা নাই, সাপ্লাই এটা সাপ্লাই নাই, শেষ না কোনোভাবেই নাই। এটা এখন না, এটা আইছে না, অনেক ঔষধ আই যায় এরকম, তো এইসব তো আইছে না। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জানান, হাম পরীক্ষায় কিট সংকট সহ নানা সমস্যা আছে। তবে এটিকে বড় কোনো চ্যালেঞ্জ হিসেবে দেখছেন না তিনি। এটা কোনো চ্যালেঞ্জই না, এটা কোনো চ্যালেঞ্জই না, এই প্রশ্নটা করিয়েন না, এটা কোনো চ্যালেঞ্জই না, এটা কোনো ইস্যুই না, আমার ক্ষেত্রে টেস্ট কোনো ইস্যু না। সিলেট বিভাগে বর্তমানে প্রায় 200 রোগী চিকিৎসাধীন। গত 24 ঘন্টায় নতুন শনাক্ত না থাকলেও উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অর্ধশতাধিক। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লড়ছেন 10 শিশু। ওয়ান ন্যাশনাল ডেস্ক। আমরা প্রতিবেদনটি দেখছিলাম। ডক্টর আব্দুল আল মামুন, আপনি কি বলবেন? এটা হচ্ছে সিলেটের একটা শহীদ শামসুদ্দিন হাসপাতালের বাস্তবতা। এখানে আপনি দেখলেন যে কি ধরনের পরিস্থিতির মধ্যে এই চিকিৎসা চলছে, প্লাস আমরা সেখানকার কিট স্বল্পতার কথা জানছিলাম। কিন্তু এখন প্রশ্নের জায়গাটা হচ্ছে যে এতগুলো শিশু মৃত্যুর দায় নির্ধারণ, জবাবদিহিতা নিশ্চিত এবং বিচারের বিষয়টা যদি আমি সামনে নিয়ে আসি, তাহলে কার কাছে চাইবো? আমি এটা একটু রিফ্লেক্ট করি কুইকলি, কতটুকু সময় আছে জানি না। সেটা হচ্ছে যে এটা খুবই দুঃখজনক। আপনার টিকা না থাকতে পারে, সেই দায়বদ্ধতা বিচারের প্রসঙ্গটা পরে আসবে। কিন্তু যখন আমি দেখবো যে অপরিচ্ছন্নতা বা কিট সমস্যা বা সার্ভিসের ওভারঅল ইমপ্রুভমেন্ট, এরকম যে চিত্রটা আমি দেখলাম, এটা কিন্তু খুবই দুঃখজনক। আমি আশা করব যে আমি এখানে শেষ করে এটা বলে যে আমাদের যারা এটা দায়িত্বে আছেন, পার্টিকুলারলি স্বাস্থ্য বিভাগ বা মন্ত্রী বা জেলা পর্যায়ে যারা দায়িত্বে আছেন, বিভাগীয় পর্যায়ে দায়িত্বে আছেন, অন্তত এই যে শিশুদের মৃত্যুর সংখ্যা যেভাবে বাড়ছে, মানবিক কারণে হলেও এই পরিস্থিতিগুলো অবশ্যই উন্নতি ঘটাতে হবে এবং এটা সুপারভিশনের প্রয়োজনে সুপারভিশন করতে হবে, সাপোর্টের প্রয়োজনে সাপোর্ট দিতে হবে। এবং যেহেতু আমরা দেখলাম যে 200 রুগী ডিল করছে হয়তো বা, এবং আইসোলেশন সেন্টারটাতে, এটা নিশ্চিত করার জন্য আমার মনে হয় না যে রিসোর্সের কোনো স্ক্যাসিটি আছে, বরং আমরা সুপারভিশনে আছি, যাদের দায়িত্বটা পালন করা দরকার সেই জায়গাটাতে আমি মনে করি কাজ করা দরকার। কিন্তু গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেটা হচ্ছে যে এই যে সমস্যাটা শুরু থেকেই আমরা বলে এসেছি যে এটা
অন্তর্বর্তীকালীন সরকারে যারা ছিলেন তারা এটা সঠিকভাবে দায়িত্ব পালন করেননি। আমরা বারবার বিচার চাচ্ছি, প্রতিদিনই কথা বলছি, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেরকম কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না যে যারা এই অবহেলাটা করলো, আজকে প্রায় 350 জন শিশু মৃত্যুর দায়ভার কে নেবে সেটা তো আমরা নির্ধারণ না করি। সমস্যাটা হচ্ছে ভবিষ্যতে এরকম ঘটনা আবারও ঘটতে পারে, এবং ঘটলে যদি বিচারহীনতার সংস্কৃতি থাকে সেটা কিন্তু আমাদেরকে আবার ভোগাবে। কতটা সময় পাবো জানি না। দেখেন, আমি দুইটা এক্সপিরিয়েন্স আমার এখন মনে পড়তেছে। কি সময় আছে কি আমার? না, অবশ্যই আছে, তবে আমি এম এ কাইমের কাছ থেকে শুনেই আপনার কাছে আসতাম। আমাদের সাথে সিলেট থেকে না কমে যাবে যদি আমাদের সহকর্মী আছেন সিলেট থেকে, তার কাছ থেকে শুনলেও বরং আপনার মন্তব্য করতে বা বিশ্লেষণ করতে আরও সহজ হবে। আমাদের সাথে এম এ কাইম আছে, যদি আপনি চান তাকেও প্রশ্ন করতে পারেন, যদিও সময় স্বল্পতা আছে, প্রশ্নটা তাই তো আমার উপর ছেড়ে দেন, আমি বরং তার কাছে শুনি। এম এ কাইম একটু বলবেন যে আপনি একটা হাসপাতালের চিত্র আমাদেরকে দেখালেন, বাকি হাসপাতালগুলোর অবস্থা কেমন? ধন্যবাদ আপনাকে। আমরা যে প্রতিবেদনটি এসেছে সেটি শুধু সিলেটের বিভাগের একটি শহীদ শামসুদ্দিন হাসপাতাল, যেখানে আইসোলেশন সেন্টার করা হয়েছে। আসলে এই সিলেট ডিভিশনের যে 4টি জেলা আছে, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং সিলেট, বাকি সব যে উপজেলা কিংবা জেলা থেকে ধরেন যখনই কোনো রোগীর অবস্থা সংকটাপন্ন হয় দ্রুত সিলেটে পাঠিয়ে দেওয়া হয়। আমি 2-3 দিন ধরে এই ব্যাপারটি খুব সিরিয়াসলি কাজ করছি। দেখলাম যে প্রাথমিক চিকিৎসাটুকু জেলা কিংবা উপজেলা পর্যায়ে তারা দিচ্ছে না। একটি কারণ হচ্ছে ওইখানে ওই রোগীটা থাকলে অন্য রোগীরা জানে সংক্রমণ বাড়বে, তাই দ্রুত তাদের সিলেট পাঠিয়ে দেওয়া হচ্ছে। সিলেটে আসার পর তারা যায় প্রথমে উসমানীতে, ওইখান থেকে পাঠিয়ে দেওয়া হয় অনেকে আবার শহীদ শামসুদ্দিন হাসপাতালে, ওইখান থেকে আবার দেওয়া হয় বেশি খারাপ হলে আবার উসমানীতে। অনেকেই এই বিষয়গুলো আমার কাছে বলল। আবার উপজেলা পর্যায়ে কয়েকটা হসপিটালে ভর্তি আছেন প্রাথমিকভাবে, এইখানে আসলে আইসোলেশন সেন্টারে যে সাপোর্টটুকু মিলে ওইখানে তারা সেটা পাচ্ছে না, মানে পায়নি, এরকম একটা অভিযোগ আমার কাছে তারা করেছে। ভয়াবহতা হচ্ছে আমি সিলেটের 2টি জায়গায় এই চিকিৎসা হচ্ছে সিলেট জেলাতে, একটা হচ্ছে উসমানী হাসপাতাল আর একটা হচ্ছে শহীদ শামসুদ্দিন হাসপাতাল। এটা আইসোলেশন সেন্টার, আর উসমানীতে আইসিইউ, ওইটা 10টি বেড আছে ওইখানে। তাহলে এখানে বরাবরই এটা ফিল আপ, এখনও 10 জন হাম রোগী সেখানে আইসিইউতে আছেন। এর মধ্যে আমি যদি একটু হিসাব যুক্ত করি, মোট 19 জন হাম রোগী নিয়ে সিলেট বিভাগে মারা গেছে। এর মধ্যে 3 জন সরাসরি ল্যাব কর্তৃক পরীক্ষায় কনফার্ম হওয়া গেছে যে তাদের শরীরে হাম আছে। বাকি যারা আছে তারা উপসর্গ নিয়ে মারা গেছে। এটা হচ্ছে খুব ভয়াবহ একটা অবস্থা। বাকি যারা আছে তারা উপসর্গ নিয়ে মারা গেছে, আর 3 জন শিশুর গায়ে শুধুমাত্র পরীক্ষামূলকভাবে পাওয়া গেছে হাম। এই টোটাল ব্যাপারটা নিয়ে অসংখ্য ধন্যবাদ এম এ কাইম, উনি আমাদেরকে বলছিলেন। মাহবুব কামাল, আমরা কি খালি এই নিজেদের ব্যবস্থাপনা উন্নতি করব না, নাকি শুধুমাত্র ওই যে রাজনৈতিক যে দায় দেয়া যে এ আগে ইনি করেননি তার আগে তিনি করেননি, এভাবে আগাবো? আমি 2টা এক্সপিরিয়েন্সের কথা বলি। একটা মারাত্মকভাবে আমাকে কষ্ট দিয়েছে, আর একটা আমাকে রাগিয়েছে। কষ্টটার বলি, 2 দিন আগে আমি আমাদের 3টা পার্বত্য জেলার একটা রিমোট এলাকার কয়েকটা হাম আক্রান্ত শিশুকে দেখলাম। মানে কি বলবো, সো প্যাথেটিক আর কি। আর যে সুদানের যে আপনার হাড় জিরজিরে যে সন্তান, যে সব হাড় দেখা যাচ্ছে, সেরকম হাড় জিরজিরে শরীর, এর মধ্যে আবার হামের র্যাশ ট্যাশ মিলে একটা মানে বিভৎস কতগুলি শিশু দেখলাম আমরা। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে চিটাং হিল ট্র্যাক্স, এটা কি আউট অফ আওয়ার মানে ল্যান্ড? আমরা কি এটাকে আমাদের যে রাষ্ট্রীয় সীমারা এটার বাইরের কোনো জায়গা নাকি? না আমাদের না। তাইলে ওখানে কি হচ্ছে? ওখানে এই যে শিশুরা ওখানে যায় মানে আনঅ্যাড্রেসড থাকছে, এই দায় কে নিবে? ঠিক আছে, আমরা তো জেলা শহরের বা উপজেলা শহরে দিচ্ছি, রিমোট হিলি এলাকায় যারা এর আক্রান্ত হচ্ছে তাদের কেয়ার কে করবে? 1 2 নম্বর রাগিয়েছে সেটা হচ্ছে যে আমি কয়েকদিন আগে জাপানে ছিলাম। তো আমি যাওয়ার কয়েকদিন আগে আপনার চিফ অ্যাডভাইজার টোকিওতে ছিলেন, ওখানে দেখলাম উনি শিশুদের নিয়ে একটা আমোদ ফুর্তি করতেছেন, বুঝছেন? শিশুদের, আমার দেশের 3 শতাধিক শিশু হামে মারা গেল, হ্যাঁ, আর উনি জাপানের শিশুদের নিয়ে আমোদ ফুর্তি করতেছেন। এবং এই যে 3 শতাধিক শিশু যে মারা গেল, এটার দায় তো আপনার কত ইন্টারিম সরকার রাজনীতি, মানে কি বলে যে বহুলাংশে তারা দায়ী। এর আগের সরকার কতটুকু দায়ী আমি ঠিক বলতে পারবো না, কিন্তু নূরজাহান বেগম যে টোটালি ফেল করছে
আপনার আমাদের হেলথ সেক্টরকে অ্যাড্রেস করতে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এবং এর মধ্যে এই যে ইপিএ এর যে ভ্যাকসিন, এইটা উনি আনেন নাই, এটা আমি জানি, জেনে বলতেছি। উনি জানতেন না যে ইপিএ এর ইনজেকশন কত প্রকারের, এটা যে 10 না 11 প্রকার জানতেনই না, এবং এটা যে 1 বছরের জন্য ইম্পোর্ট করতে হয় এটা উনি জানতেন না। উনি বলতেছিলেন যে হেলথের ডিজিকে বলতেছিলেন এটা 3 মাস করা যায় না, হেলথ ডিজি বলে ভাই এটা তো করা যায় না, এটার প্রক্রিয়াগত ব্যাপার আছে। তখন উনি নাকি বলছিলেন যে এটা আমি বুঝি না, একজন লোককে দেখা দিয়ে বলছে যে ওনার সাথে শুধুমাত্র তাই না, ইউনেস্কোর ভারপ্রাপ্ত যিনি প্রধান বাংলাদেশে ছিলেন তিনিও কিন্তু বিষয়টাকে অ্যাড্রেস করছিলেন। যাই হোক, আমার আরো অনেক কিছু জানার ছিল, কিন্তু আমাকে কিছু টিকা এসছে এবং একটা অনুরোধ করবো যে যাদের এরকম উপসর্গ দেখা যাচ্ছে দ্রুত হাসপাতালে। আমার মনে হয় কি একটু 1 মিনিট, সেটা হচ্ছে যে নূরজাহান বেগমকে আপনার অ্যাকাউন্টেবিলিটি মানে শিশুর অ্যান্সার আওয়ার কোয়েশ্চেনস, হ্যাঁ নিশ্চয়ই জবাব দিতে আওতায় আনা জরুরি, এটা অনেকেই বলছেন। যাই হোক, আমি আজকের মতো শেষ করতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ মাহবুব কামাল, একই সঙ্গে ডক্টর আব্দুল আল মামুন, আপনারা আমাদেরকে এই সময় দিয়েছিলেন। আমাকে শেষ করতে হচ্ছে আজকের মতো নির্বাচিত খবর। কাল আবারও দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।